ওয়াসিফ কফি রেখে ভেতর থেকে ডোর বন্ধ করে দিতেই নন্দিনী চেঁচিয়ে উঠে বলল, দরজা বন্ধ করলে কেন? খুলো বলছি। এ তো অস্থির হচ্ছ কেন জান? খুলবো তো, কাজ শেষ হোক। কাজ মানে? কিসের কাজ? ওয়াসিফ কুটিল হাসল। নন্দিনী ভয় পেল। ওয়াসিফ বলল, একটু পরে বুঝতে পারবে জান। বলেই নন্দিনীর দিকে এগিয়ে গেল। ওয়াসিফের অস্বাভাবিক চোখ মুখ দেখে নন্দিনী বুঝতে পারল তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। কারণ ওয়াসিফের মনস্কামনা আগেও ভালো ছিল না। এতদিন নন্দিনী নিজেকে সেফ রাখলেও আজ বোধহয় সব শেষ। নন্দিনী দৌড়ে গিয়ে দৌড়ের দিকে এগোতেই ওয়াসিফ খপ করে নন্দিনীর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে আনল। নন্দিনীকে জোরপূর্বক জড়িয়ে ধরে এক পর্যায়ে নন্দিনী ঠোঁটে চুমু খেল। নন্দিনীর মাথায় রক্ত উঠে গেল। ফের চুমু খেতেই নন্দিনী এবার ওয়াসিফের ঠোঁট কামড়ে ধরল। ওয়াসিফ ছাড়ানোর চেষ্টা করলেও নন্দিনী ছাড়ল না। যতক্ষণ পেরেছে ততক্ষণ অবধি কামড়ে ধরে রাখল। ওয়াসিফের ঠোঁট কেটে গেল। ঠোঁট থেকে রক্ত গড়াতে দেখে আগুনের ন্যায় দপ করে জ্বলে উঠল ওয়াসিফ। আকস্মিক নন্দিনীকে পাজা কোলে তুলে বেডের উপর ছুঁড়ে মারল। নন্দিনী উঠতে নিতে ওয়াসিফ নিজের শরীর থেকে টি শার্ট খুলে দানবের ন্যায় ঝাঁপিয়ে পড়তেই নন্দিনী গলায় কামড়ে ধরল। ওয়াসিফের হাত আলগা হতেই নন্দিনী ধাক্কা মারতেই ওয়াসিফ উল্টে পড়ল বিছানার ওপর। বেডের পাশে থাকা ক্যাবিনেটের ওপর থেকে গরম কফি ওয়াসিফের মুখে মারল। ওয়াসিফ চিৎকার করে উঠল। নোশা ওয়াসিফের জন্য কফি বানিয়ে এদিকে আসতেই ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে নবাব সাহেব এবং নাহিদা শিকদারকে ডেকে তুলল। ওনারা এসে ডোর নক করতে লাগলেন। ওয়াসিফ রাগে ক্ষোভে হিতাহিত জ্ঞান ভুলে নন্দিনীর ঘাড়ের পেছন দিয়ে শক্ত করে চুলের মুঠি ধরে বিছানায় ছুঁড়ে আবারও ঝাঁপিয়ে পড়ল। নন্দিনী এবার বুকে কামড়ে দিতেই ওয়াসিফ গুঙিয়ে উঠে হাত আলগা করতেই নন্দিনী কফির মগ দিয়ে সজোরে মাথায় আঘাত করল। সঙ্গে সঙ্গে মগটি ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। ওয়াসিফ আবারও নন্দিনীকে টেনে বিছানায় আনতেই নন্দিনী এবার হাতে কামড় দিল। ভেতর থেকে ডোর না খোলায় নবাব সাহেব ডুপ্লিকেট চাবি দিয়ে দ্রুত ডোর খুলে ভেতরে ঢুকতেই এদের এই অবস্থায় দেখে ফেললেন। নন্দিনী বাবাকে দেখতেই ওয়াসিফের বুকে সর্বশক্তি প্রয়োগ করে ধাক্কা দিয়ে ওনার বুকে ঝাঁপিয়ে পড়তেই নবাব সাহেব দু হাতে জড়িয়ে ধরে বুকে আগলে নিলেন মেয়েকে। প্রতিটি মেয়ের কাছেই বিশ্বস্ত একজন পুরুষ হল তার বাবা। তাই নন্দিনী তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, আব্বু, ওয়াসিফ আমাকে চুমু খেয়ে জোরপূর্বক রেপ করার চেষ্টা করেছে। নবাব সাহেব সমস্ত কক্ষের অবস্থা দেখে বুঝতে পারলেন ঘটনার সারমর্ম কি। নাহিদা শিকদার বললেন, রাত দুপুরে এসব কি হচ্ছে ওয়াসিফ? ওয়াসিফ কোকাতে কোকাতে বলল, তোমার মেয়ে মিথ্যে বলছে ফুপিমণি। হোয়াট? সত্যি বলছি ফুপিমণি, তোমার মেয়ে আমাকে ডেকে এনে কি হাল করেছে দেখো। বলেই শরীরের ক্ষতস্থানগুলো দেখাতে লাগলো। আবারও বলল, বিয়ে করলে করবে, না করলে নেই। আমি তো তোমার মেয়েকে জোর করিনি ফুপিমণি। তোমার মেয়েকে ভালোবাসাটা কি আমার অপরাধ ছিল বলো? যার ফলস্বরূপ তোমার মেয়ে এত রাতে সার্ভেন্ট নোশাকে দিয়ে কৌশলে আমাকে ডেকে এনে খুন করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, এখন নিজে ভালো সেজে আমাকে মিথ্যে অপবাদও দিচ্ছে। এসব কি বলছো ওয়াসিফ? মাথা ঠিক আছে তোমার? ফুপিমণি, উল্টো তোমার মেয়েই আমার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হতে চেয়েছে। বলতে পারো আমাকে বাধ্য করেছে। আমি নিষেধ করাই আমাকে দেখো আঘাত করে কি করেছে। আমি বারবার বলেছি কাল তো আমাদের বিয়েই, কাল আমরা একসাথে বাসর করব। কিন্তু তোমার মেয়ে আমার কোনো কথা শুনতে ইচ্ছুক নয়, আর আমি রাজি নয় বলে আমাকে ইচ্ছে মতো আঘাত করেছে। এখন বুঝতে পারছি ও কেন এমন নাটক করলো। ছি নন্দিনী, তোমাকে আমি খুব ভালো জানতাম, কিন্তু তুমি আজ দেখিয়ে দিলে তুমি কত নিকৃষ্ট এবং জঘন্য। নবাব সাহেব এতক্ষণ সব মনোযোগ দিয়ে শুনলেন। কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে তিনি সেটাই উপলব্ধি করার চেষ্টা করছেন। উনার মেয়ে সত্যিই কি এমন কাজ করতে পারে সেটাও ভাবতে লাগলেন। ওয়াসিফের কথায় নাহিদা শিকদার তাজ্জব বনে তাকিয়ে রইলেন মেয়ের দিকে, আর নন্দিনী তাজ্জব বনে গেল ওয়াসিফের বানোয়াট মিথ্যা কথায়। কি সুন্দর করে ওয়াসিফ স্ক্রিপ্ট বানিয়ে ফেলল। ওয়াসিফ ওর দিকে তাকিয়ে বাঁকা হাসল। নবাব সাহেবের চোখ এড়াল না তা। নন্দিনী মায়ের হাত ধরে বলল, আম্মু, তুমি ওর কথা বিশ্বাস করছো? নাহিদা শিকদার অগ্নিমূর্তির রূপ ধারণ করে চেঁচিয়ে উঠে বললেন, চিপ করো বেয়াদব মেয়ে, লজ্জা করে না তোমার?
আবার বলছো বিশ্বাসের কথা? ছি, তোমাকে আমার নে বলতেও ঘৃণা হচ্ছে। তুমি ওই ছোট লোকটার সাথে রুম ডেটে গিয়ে তোমার ক্যারেক্টার এত নিচে নামিয়ে ফেলছো যে আমি ভাবতেও পারছি না এমন দিন দেখার আগে আমার কেন মৃত্যু হলো না। ছি। নন্দিনী ছলছল নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল। তিনি আবারও বললেন, কিভাবে পারলে এমন একটা জঘন্য কাজ করতে? হাউ ডেয়ার ইউ! আবার মিথ্যে বলছো? তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এমন একটা মুহূর্তে মায়ের থেকে সাপোর্টের বদলে অপবাদ শুনতে পাবে নন্দিনী এটা আশা করেনি। কাঁচের তৈজসপত্রের মতো টুকরো টুকরো হয়ে গুড়িয়ে গেল নন্দিনীর নরম কোমল হৃদয়টা। নবাব সাহেব ওয়াসিফকে বললেন, তোমাকে আমি খুব ভালো জানতাম ওয়াসিফ, কিন্তু তোমার ভেতরকার রূপ যে মাকাল ফলের চেয়েও এতটা জঘন্য সেটা আজ সচক্ষে না দেখলে বুঝতে পারতাম না। তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। ছি, আমি এতদিন কাকে ভালো ছেলে বলে জেনে এসেছিলাম? নিজের বিশ্বাসের উপরই নিজের ঘৃণা লাগছে। নাহিদা শিকদার চেঁচিয়ে উঠে বললেন, দোষ করেছে আপনার মেয়ে, আর আপনি ওয়াসিফকে দোষারোপ করছেন? এ কেমন বিবেক আপনার? আমার মেয়ে কেমন সেটা আমার চেয়েও বেশি আর কেউ জানে না। তুমি যদি প্রকৃতপক্ষে আমার মেয়ের জন্মদাত্রী মা হতে তাহলে এমন কথা কখনো বলতে পারতে না, বরং মেয়ের দুঃসময় সাপোর্ট করে মেয়েকে আগলে নিতে। জানি না মানে? আপনার মেয়ের দ্বারা সব সম্ভব। আপনার মেয়ে আজ একটা ছেলের সাথে রুম ডেট করে রাতের বেলা বাসায় ফিরেছে, আবার বলছেন আপনার মেয়ে কেমন? লজ্জা করে না এমন মেয়ের পক্ষপাতিত্ব করতে? আমার তো ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলতে। এমন মেয়ে জন্ম দেওয়ার আগে আমার মৃত্যু হলে আরও ঢের হতো। ফের মায়ের মিথ্যে অপবাদে নন্দিনীর বুকটা হু হু করে উঠল। এ কি বলছে তার মা? কোথায় তার মা তাকে বুকে টেনে আগলে নিয়ে সাপোর্ট করবে তা না করে তাকে মেরে ফেলার কথা বলছে, নিজের মৃত্যু কামনা করছে, অপবাদ দিচ্ছে রুম ডেট করার, দোষ না করেও দোষী সাব্যস্ত করছে। নন্দিনীর চোখ বেয়ে জলপ্রপাতের ন্যায় অঝরে জল গড়াতে লাগলো, কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নবাব সাহেব হঠাৎ কষিয়ে একটা চড় মারলেন স্ত্রীর গালে। তিনি স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে চেঁচিয়ে উঠে বললেন, আপনি আমাকে চড় দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, এই চড়টা আরও আগে তোমার গালে দেওয়া উচিত ছিল। ওয়াসিফকে তার বাসায় পাঠিয়ে দাওনি কেন, বিবেকহীন মহিলা? নাহিদা শিকদার রেগে উঠে বললেন, আমার ভাতিজা কি তার ফুপুমনির বাসায় থাকতে পারবে না? নিষেধ করেছি কখনো? তাহলে কেন বললেন বাসায় পাঠিয়ে দিলাম না? সেটা কি চোখে দেখতে পাচ্ছ না? থাকতে পারবে, সেটা সঠিক সময় হলে। কি বলতে চান আপনি? তুমি কাল নিজের মতামতের উপর ভিত্তি করে মেয়ের বিয়ে ঠিক করেছো, তাহলে তুমি জানতে না বিয়ের আগের রাতে ছেলেমেয়েকে এক ছাদের নিচে রাখাটা খারাপ? আজ এর ফলাফল দেখলে তো, তাহলে আমার মেয়ের দোষ কোন সাহসে দিচ্ছ? সব আপনার মেয়ের দোষ। ও ইচ্ছে করে এইসব ঘটনা ঘটিয়েছে যাতে বিয়েটা না করে। মেয়ের যেহেতু মত নেই সেহেতু বিয়ে দিচ্ছ কেন? কারণ আপনার মেয়ের জন্য ওয়াসিফই সুযোগ্য পাত্র। দেখলাম তো কত বহুরূপী মুখোশধারী সুযোগ্য। নন্দিনী ওয়াসিফের মুখোমুখি দাঁড়িয়ে শীতল গলায় বলল, আমি তোমাকে ডেকে এনেছি ওয়াসিফ। হ্যাঁ, তুমি তো নৌশাকে দিয়ে আমার হাতে কফি পাঠাতে বললে। আমি তো সরল মনেই এসেছিলাম, কে জানতো তোমার মনে এত কিছু ছিল। আমি ডেকেছি আর তুমি এসেছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর কাল আমাদের বিয়ে, তাই ভাবলাম তুমি হয়তো বিয়ের ব্যাপারে জরুরি কোনো কথা বলার জন্য ডেকেছো। আমি কখনো বলেছি আমি তোমাকে বিয়ে করব? আমাদের তো এঙ্গেজমেন্ট হয়ে আছে, তুমি আর বিয়ে না করার কথা কি বলবে? নন্দিনী আর কিছু বলল না। হঠাৎ একটা কাঁচের ফুলদানি এনে ওয়াসিফের মাথায় সজোরে আঘাত করল। ওয়াসিফ সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠল। নাহিদা শিকদার চেঁচামেচি করতে লাগলেন। নবাব সাহেব হঠাৎ বুকে হাত চেপে ধরলেন। তখন ঘুমের ঘোরে মেয়ে রোমন সংবাদ শুনতে এবং খানিকক্ষণ পূর্বে চেঁচিয়ে কথা বলায় ওনার বুকে আবারও ব্যথা উঠে, সেই ব্যথা তীব্র হয়ে উঠেছে। আপাতত নন্দিনীর কোনো দিকে খেয়াল নেই, ওয়াসিফকে একের পর এক আঘাত করতে ব্যস্ত। নাহিদা শিকদার নন্দিনীর হাত থেকে পিতলের ফুলদানিটি নিতে গেলে নন্দিনী সরিয়ে দিতে উনি অসতর্কতাবশত সোফার কারুকার্যময়ী নকশার সাথে গিয়ে কপালে ব্যথা পান এবং সঙ্গে সঙ্গে কপাল ফেটে রক্ত বের হতে লাগল। পার্সেল করে আনা যতগুলো ফুলদানি ছিল সবগুলো দিয়ে ওয়াসিফকে এমনভাবে মারল যে ওয়াসিফ মুমূর্ষু হয়ে গেল প্রায়। নাহিদা শিকদার আবারও এসে ছুটাতে লাগলেন ওয়াসিফকে।
নন্দিনী ওনাকে সরিয়ে দিতেই তিনি আবারও সোফার সাথে কপালের একই জায়গায় আঘাত পান এবং গড়গড়িয়ে রক্ত বের হয় একই স্থান থেকে। নন্দিনী এবার বলল, আমি তোর ফিয়ন্সে, তাই না? বলেই ফুলদানি দিয়ে আবারও মাথায় আঘাত করল। ফের বলল, আমি তোর হবু বউ, তাই না? আমি তোকে ডেকেছি, তাই না? বল শুয়োরের বাচ্চা। বলেই আবারও একের পর এক আঘাত করতে লাগলো। এবার অনামিকা থেকে এঙ্গেজমেন্টের ডায়মন্ড রিংটি খুলে ওয়াসিফের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, গিল, খা তোর এঙ্গেজমেন্টের রিং, খা বলছি। বলেই একটা থাপ্পড় দিয়ে মুখ চেপে ধরে বলল, এই রিং পরিয়ে আমার জীবনের সকল ছন্দ আর সকল পছন্দ অপছন্দ এবং আমার সকল ব্যক্তি স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিস। এখন এটা গিল বলছি, গিল। আজ তোকে মেরেই ফেলবো জানোয়ারের বাচ্চা। তুই আমাকে রেপিস্ট করার চেষ্টা করে আবার আমাকে দোষী সাব্যস্ত করেছিস সবার চোখে। কত বড় সাহস তোর! আমার নিষ্পাপ চরিত্রে তুই কলঙ্ক লাগিয়েছিস। আজ তো তোকে ছাড়ব না। আমাকে বোকা ভেবেছিস? চুপ থাকে বলে আমি বোকা? কিছুই জানি না, বুঝি না, তাই না? বলেই দুগালে কষিয়ে দুটো থাপ্পড় মারল। আরেকটা থাপ্পড় দিয়ে বলল, এতদিন নিজেকে জেলখানায় কয়েদির মতো বন্দি বন্দি মনে হয়েছিল, আজ স্বাধীন স্বাধীন লাগছে। বলেই আবারও থাপ্পড় মারতে মারতে বলল, আর মিথ্যে বলবি? আর আমাকে ফিয়ন্সে বলবি? আর আমাকে হবু বউ বলবি? আর আমাকে যখন তখন ফোন করে ফোনে জান, বেবি, সুইটহার্ট এইসব বলে ডাকবি? বল, বল বলছি। একসময় নন্দিনী হাঁপিয়ে গেল। নবাব সাহেব বুকের মধ্যে হাত দিয়ে ডিভানের উপর বসে মেয়ের কার্যকলাপ দেখতে লাগলেন। তবে মেয়েকে আটকালেন না। মেয়ের মনের মধ্যে এতদিন যত জিদ ক্ষোভ জমেছিল সেটা আজ নিংড়ে দিয়েছে। যে মেয়ে মাকে বাঘের মতো ভয় পায়, সেই মেয়ে আজ মাকেও মানেনি। নাহিদা শিকদার কপাল চেপে ধরে বললেন, ছেলেটা মরে গেল বোধহয়। আর মেরো না নন্দিনী, এবার থামো প্লিজ, যথেষ্ট হয়েছে। কে শোনে কার কথা? নন্দিনী আঘাত করতে করতেই বলল, মরুক, মরে যাক। নন্দিনী থামো বলছি। থামবো না। নন্দিনী, এই রকম রেপিস বেঁচে থেকে কি করবে আম্মু? ওকে মেরে আমি জেলখানায় চলে যাব, বুঝেছ? তবুও অন্তত একটা রেপিস্ট কমবে দেশ থেকে। আমার মতো অনেকগুলো মেয়ের সম্ভ্রম রক্ষিত থাকবে। নন্দিনী, চুপ করো, শান্ত হও, যথেষ্ট হয়েছে। নন্দিনী আমুল তুলে বলল, একদম স্টপ আম্মু। নাহিদা শিকদার চেঁচামেচি করে সার্ভেন্টদের ডাকতেই সবাই এলো। তিনি ওয়াসিফকে দ্রুত গাড়িতে তুলতে বললেন। নন্দিনী হাঁপাতে হাঁপাতে হঠাৎ দেখল তার বাবা বুকে হাত দিয়ে ডিভান থেকে সেন্সলেস হয়ে নিচে পড়ে যাচ্ছে। নন্দিনী দৌড়ো যেতেই কাঁচের টুকরো ঢুকে গেল তার দু পায়ে। নাহিদা শিকদার স্বামী এবং মেয়েকে এমতাবস্থায় দেখতেই তিনিও চিৎকার করে দৌড়ে গিয়ে মেয়ের সাথে স্বামীকে আগলে ধরলেন। ফের সার্ভেন্টদের ডেকে নবাব সাহেব এবং ওয়াসিফকে নিয়ে দ্রুত হসপিটালে ছুটলেন। তবে যাবার পূর্বে নন্দিনীকে রুমে তালাবদ্ধ করে গেলেন। বাকি সার্ভেন্টদেরকে বলে গেলেন মেয়ের রুমের ডোর যাতে কেউ না খোলে তিনি না আসা পর্যন্ত। বাবাকে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে দেখে এবং হসপিটালে নিয়ে যেতে দেখে নন্দিনী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, ডোর খোলো প্লিজ, আমিও আব্বুর সাথে যাব। প্লিজ আম্মু, ডোর খোলো প্লিজ। কিন্তু তিনি খুললেন না। নন্দিনী বারবার ডোরে করাঘাত করতে লাগল, কিন্তু কেউই খুলল না। কাঁদতে কাঁদতে একসময় নন্দিনী ওইভাবেই রক্তাক্ত হাত পা নিয়ে মেঝেতে পড়ে রইল। দীর্ঘ সময় ফ্লোরে পড়ে থাকায় বুকে পিঠে ঠান্ডা লেগে হঠাৎ নন্দিনীর শ্বাসকষ্ট শুরু হলো। হিম হিম শীতল সমীরণ আর শারদীয় রাত্রির অন্তরিক্ষ। তারায় তারায় ভরে উঠেছে সুবিশাল অন্তরিক্ষের প্রশস্ত বুক। রূপলির চাঁদটা কে ঝুলন্ত একটি আলোকপিণ্ডের ন্যায় বলে মনে হচ্ছে। আলোর গহ্বর বললেও ভুল হবে না বোধহয়। ঠিকরে ঠিকরে নির্গত হচ্ছে জ্যোৎস্না কুমারীরা। কবি সুকান্ত ভদ্রাচার্য শরতের এরকম কোনো এক রাত্রির দৃশ্য দেখেই সম্ভবত লিখেছেন তার বিখ্যাত দুটি লাইন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আর সেই ঝলসানো রুটিময়ী চন্দ্রটির দিকেই তীক্ষ্ণ দৃষ্টি স্থির রেখে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আদিত্য আর রায়হান। মেহরাব বেচারা সিগারেট না ফুকলেও রায়হানের জোর জবরদস্তিতে নাকমুখ চেপে চোখ মুখ কুচকে ওদের সাথে সঙ্গী দিচ্ছে, আর তা দেখে রায়হান ওর মাথায় বারুক কয়েক চাটিও মেরেছে। দুই বন্ধুর অধপতন দেখে বেচারা মেহরাব হতাশ।
কিছু বললেই রায়হানের পক্ষ থেকে অপমানিত হতে হচ্ছে, আর মাথায় চাটি খাওয়া তো ফ্রি। আদিত্যকে তখন বাসায় ফিরতে দেয়নি ওরা দুজন। এই তো দেশে আছে, আর মাত্র কয়েকটা দিন। মেহেরাব ফারার বিয়ে অবধি সময়টুকুই। তিনজনই আজ মেহেরাবদের বাসায় রাতভর জেগে মেহেরাবদের ব্যালকনিতে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আড্ডা দিচ্ছিল। নন্দিনীদের বাড়ি আর মেহেরাবদের বাড়ি পাশাপাশি বিধায় মেহেরাবের ব্যালকনি থেকে নন্দিনীদের বাড়ি এবং নন্দিনীর ব্যালকনি সুস্পষ্টভাবে দেখা যায়, এবং সেই ব্যালকনি টপকেই নন্দিনীদের পেছনের ব্যালকনি দিয়ে আসাও যায়, যেটা কেউই জানে না। প্রায় অনেকক্ষণ যাবৎ নন্দিনীদের বাসা থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেছিল ওরা, তবে গুরুত্ব দেয়নি। কিন্তু আদিত্য ভেতরে ভেতরে চিন্তিত ছিল। এর প্রায় কিছুক্ষণ পরেই নন্দিনীদের বাসা থেকে পরপর দুটি গাড়ি বের হতে দেখে কৌতূহলী হল ওরা। আদিত্য উদ্বিগ্ন হয়ে ভাবল, এত রাতে নন্দিনীর কিছু হয়নি তো? তাছাড়া সন্ধ্যের পরে যখন তারা এসেছিল তখন নন্দিনীর বাবা মা তাকে দেখেছিল, সেটা আদিত্যও নিজে দেখেছে। সেটা নিয়েই কি তবে কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা হওয়ার কথা। ঘরে বাইরে নাহিদা শিকদারের জল্লাদের মতো দাপটের কথা কে না জানে। আদিত্য আর স্থির থাকতে পারল না। নন্দিনী জেদের বশবর্তী হয়ে কিছু করেনি তো? মেয়েটারও রাগ জিদ একদম কম নয়। তখন লোকেশন ট্র্যাকিং করতে নাম্বার নেওয়ায় আদিত্যর কাছে নাম্বার থাকায় নন্দিনীর নাম্বারে লাগাতার কল দিলেও ফোন পিক আপ করল না। আদিত্য অস্থির হল। রায়হানদের বলে নন্দিনীর ব্যালকনিতে টপকে চলে এলো। নন্দিনীর কক্ষের সামনে আসতেই দেখল লাইট জ্বালানো এবং হাট করে কক্ষের ব্যালকনির ডোর খোলা। আদিত্যের বুক ধড়ফড় করতে শুরু করল। এত রাত, তাও লাইট জ্বলছে। মেয়েটা না ঘুমিয়ে কি করছে এখনো? আদিত্য বিচলিত হয়ে কক্ষে প্রবেশ করে নন্দিনীকে খুঁজতেই দেখল সারা কক্ষ এলোমেলো হয়ে আছে, যেন ঝড় তুফান তাণ্ডব চালিয়ে সব লণ্ডভণ্ড এবং ধ্বংস করে দিয়ে গেছে। আজকে শপিং থেকে কেনা সবগুলো ফুলদানি চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত কক্ষ জুড়ে। সব আদিত্যের মাথার উপর দিয়ে গেল। বোধগম্য হলো না কিছুই। নন্দিনীকে না পেয়ে আদিত্যের শ্বাস আটকে এলো। সারা কক্ষে ধূসরমণি জোড়া তড়িৎ ঘুরাতেই আচমকা গোঙানির শব্দ কর্ণকুহরে প্রবেশ করতেই আদিত্য শব্দের উৎস খুঁজতেই দেখল নন্দিনী ডোরের সামনে রক্তাক্ত হয়ে ফ্লোরে উপর হয়ে পড়ে আছে। আদিত্য দৌড়ে নন্দিনীর কাছে গেল। হাঁটু মুড়ে নন্দিনীর পাশে বসে নন্দিনীর মুখ ফিরিয়ে গালে হাত রাখতেই চমকে উঠল। সেন্সলেস হয়ে সারা শরীর শীতল হয়ে রয়েছে। বুকের হাঁপড় ওঠানামা করছে, জোরে জোরে শ্বাস টানছে। আদিত্য বুঝতে পারল নন্দিনীর শ্বাসকষ্টে শুরু হয়েছে ঠান্ডায়। আদিত্য নন্দিনীর মাথা কোলে তুলে গালে হাত রেখে বলল, এই নন্দিনী ফুল, এই কথা বলো, কি হয়েছে তোমার? এখানে কিভাবে এলে? অচেতন অবস্থায় নন্দিনী হঠাৎ গুঙিয়ে উঠে বলল, ডোর খোলো আম্মু, আমিও যাব, আমাকেও নিয়ে যাও। আদিত্যের বোধগম্য হল না কিছুই। মাত্র ঘণ্টা পাঁচেকের মধ্যে কি থেকে কি হয়ে গেল। চোখ পড়ল নন্দিনী আজও হাঁটু অবধি একটা ফ্রক পরেছে, জায়গায় জায়গায় ছেঁড়া, হাতে গলায় খামচির দাগ, পিঠ বরাবর সিল্কে চুলগুলো এলোমেলো, ঠোঁটে রক্ত লেগে আছে, হাত পাগুলো ক্ষতবিক্ষত, সমানে রক্ত বের হচ্ছে। একজন ডক্টর হওয়ার দরুন আদিত্যের বুঝতে বিলম্ব হল না যে এগুলো কিসের চিহ্ন হতে পারে। এমন কত জটিল কেস তারা সলভ করছে। আদিত্য গাল চাপড়ে বলল, এই নন্দিনী ফুল, কি হয়েছে তোমার? নন্দিনীর কানে বোধহয় পৌঁছালো আদিত্যের ডাক। নন্দিনী হঠাৎ তার ক্ষতবিক্ষত হাত দিয়ে আদিত্যের কোমর জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। নন্দিনী ফুল, কাঁদছ কেন? বলো, কি হয়েছে তোমার? ভাঙা স্বরে বলল, আপনি এসেছেন আদিত্য। আদিত্য নন্দিনীর গালে হাত রেখে বলল, এই যে আমি এসে পড়েছি, কাঁদে না। তবুও নন্দিনী আদিত্যের কোলে মুখ গুজে কাঁদতে লাগল। এই অবস্থা কি করে হলো তোমার? নন্দিনী বলতে নিয়েও বলতে পারছে না। ফ্যামিলির অশান্তি নামক জিনিসটি মানুষের খুব সিক্রেট একটি কষ্ট, চাইলেও এ কষ্ট কাউকে বলা যায় না। তবু বলার চেষ্টা করল, ওই ওয়াসিফ আমাকে। আদিত্য অস্থির হয়ে বলল, কি করেছ বলো? ওয়াসিফ জোরপূর্বক আমাকে রেপ কর। বলতে গিয়ে নন্দিনী ডুকরে কেঁদে উঠল। আদিত্যের হাত আলগা হয়ে গেল। আর কিছু শোনার ইচ্ছে নেই তার।
মুহূর্তেই বুকের ভেতর 100 চুল্লির আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করল। তার মনে হচ্ছে যেন কেউ একজন খুব যত্ন করে তার হৃৎপিণ্ডটা থেতলে দিয়েছে শানিত বিষাক্ত সোনালি ছুরির ফলা দিয়ে। চোয়াল শক্ত করে বলল, আর বলতে হবে না, ওই রাস্কেলটা এখন কোথায়? বলেই নন্দিনীর হাত ছাড়াতে লাগল। নন্দিনী শক্ত করে কোমর জড়িয়ে ধরে দুর্বল গলায় বলল, আদিত্য শুনুন। ইচ্ছে নেই, প্লিজ শুনুন। আদিত্য থামল। নন্দিনী বলল, আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছি বলেই আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আদিত্য? না, আপনি না আমাকে ভালোবাসেন, আপনি না আমার ব্যক্তিগত কেউ একজন হওয়ার অধিকার চেয়েছেন। তাহলে আমার সম্পূর্ণ কথা না শুনে বারবার কেন চলে যান আদিত্য? বারবার কেন আমাকে ভুল বুঝেন? আমাকে কেন একটু বুঝার চেষ্টা করেন না আপনারা কেউ? কেন শুধু শুধু ভুল বুঝেন আর অপবাদ দেন? আমার প্রতি এটা কেমন ভালোবাসা আপনাদের? আদিত্য নিচু স্বরে বলল, সরি। আপনার সামান্য ভুল বোঝাবুঝিতে শুধু আপনি নন, আরেকটা মানুষও ভাঙা কাচের মতো ভেঙে গেছে আদিত্য। সেটা বোধহয় আপনি টেরই পাননি। আর এমন হবে না, বিলিভ মি। ওয়াসিফ মানে আমার ফিয়েন্সে আমার ঠোঁটে চুমু খেয়েছে এবং আমাকে জোরপূর্বক রেপ করার চেষ্টা করেছে। দপ করে আদিত্য নিবল, বলল, ওই রাস্কেলটা এখন কোথায়? আম্মু হসপিটালে নিয়ে গেছে। নাহিদা শিকদারের উপর ভীষণ ক্রোধ জন্মালো আদিত্যের। একটা রেপিস্টকে হসপিটালে নিয়ে গেছে, অথচ মেয়ের খবর নাই। কেমন মা? এইরকম মাকে বিষ খাইয়ে মেরে ফেলা উচিত, যেই মা নিজের সন্তানের ভালো মন্দ না দেখে একটা রেপিস্টের জন্য আগলা পিরিতি দেখায়। মনে মনে বলল, ছি, নিকৃষ্ট জঘন্য একটা মহিলা। নন্দিনীকে বলল, ওকে আমি দেখে নিব, ছাড়ো এখন। বলেই আদিত্য উঠতে নিতেই নন্দিনী হাত টেনে ধরে বলল, আদিত্য শুনুন, আমি ওকে মেরেছি। আদিত্য নন্দিনীর দিকে তাকালো। নন্দিনী মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি ওকে শাস্তি দিয়েছি আদিত্য। বলেই জোরে জোরে শ্বাস টানতে লাগল। আদিত্য সময় বিলম্ব না করে দ্রুত পাজা কোলে তুলে বেডের সামনে আনতেই দেখল সারা বেডে কাচের টুকরো ছড়িয়ে রয়েছে। আদিত্য টুকরোগুলো কোনো মতে সরিয়ে নন্দিনীকে শুইয়ে গায়ে কমফোর্টার জড়িয়ে দিল। নন্দিনী হা করে শ্বাস নিচ্ছে। আদিত্য ইনহেলার খুঁজতে লাগল। সারা কক্ষে পা ফেলার জোগাড় নেই কাচের টুকরোর জন্য, তবু দিকুবিদিক শূন্য হয়ে খুঁজছে এদিক সেদিক, কিন্তু পাচ্ছে না। আদিত্য অস্থির হয়ে গেল। নন্দিনীর গাল চাপড়ে বলল, এই নন্দিনী, তোমার ইনহেলার কুইন। বারক কয়েক জিজ্ঞেস করলেও নন্দিনী কিছু বলতে পারল না। আবার জিজ্ঞেস করতেই আলমিরা দেখিয়ে দিল। আদিত্য দ্রুত আলমিরা খুলে ইনহেলার খুঁজতে লাগল। হঠাৎ একটি মেডিসিনের বক্স পেল। বক্সটি খুলতেই দেখল সেখানে বেশ কয়েকটি নতুন ইনহেলার সহ নন্দিনীর যাবতীয় কিছু নতুন ঔষধপত্র। একটা ইনহেলার নিতেই দেখল সেখানে ছোট্ট একটি চিরকুট। তাতে লেখা, আমায় শ্বাসরোগী বানিয়ে কেন অভিমান করে চলে গেলেন ডাক্তার সাহেব? ইতি, আপনার নন্দিনী ফুল। আদিত্যের মাথা হ্যাং হয়ে গেল। চিরকুটটি পকেটে ঢুকিয়ে দৌড়ে এসে নন্দিনীর মুখে ইনহেলার পুশ করতেই নন্দিনী নর্মাল হলো। আদিত্য স্বস্তির শ্বাস ফেলতেই নন্দিনী নড়ে চড়ে উঠল। আদিত্য নন্দিনীর গালে হাত রেখে বলল, এই নন্দিনী ফুল, চোখ খোলো। নন্দিনী কিছু বলল না। হঠাৎ আদিত্যের খেয়াল হলো নন্দিনীর হাত পায়ে কাঁচের টুকরোগুলোর কথা। এগুলো হাত দিয়ে বের করা সম্ভব নয়, এতে আরও ব্লাড লস হতে পারে। আদিত্য রায়হান আর মেহেরাবকে কিছু একটা লিখে টেক্সট করল। এর প্রায় 15 মিনিট পর ওরা একটা বক্সে করে কিছু পাঠালো। আদিত্য নন্দিনীকে আর কিছু জিজ্ঞেস করল না। দ্রুত হাতের মধ্যে গ্লাভস পরে নন্দিনীর হাত এবং পায়ে ইনজেকশন পুশ করে আস্তে আস্তে কাঁচের টুকরোগুলো বের করে নিল। নন্দিনী আর ব্যথা পেল না। আদিত্য যে কটা টুকরো পেয়েছে সেগুলো বের করে হাত পায়ে ভালো করে ব্যান্ডেজ করে দিল। এর কিছুক্ষণ পরেই নন্দিনীর ভীষণ ব্যথা উঠল। আদিত্য মেডিসিন খাইয়ে নন্দিনীকে ঠিকঠাক মতো শুয়ে বক্স গুছিয়ে নিয়ে নন্দিনীর মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমাও,
ব্যথা সেরে যাবে বলে কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু নন্দিনীর ব্যথা কিছুতেই কমল না, বরং শরীর কেঁপে জ্বর এলো। আদিত্য অস্থির হয়ে মাথায় জলপট্টি দিতে লাগল। ভাবল কাজগুলো হয়তো পায়ের গভীরে ঢুকেছে, যার ফলশ্রুত সে সবগুলো বের করতে সক্ষম হয়নি। আদিত্য ভাবল হসপিটালে নিয়ে যাবে নন্দিনীকে। বাবা মা দেখলেও দেখুক, মহিলার সাথে মুখোমুখি হওয়া দরকার। বেশি বাড়াবাড়ি করলে মহিলার সামনে মেয়েকে তুলে নিয়ে সোজা কাজী অফিসে বিয়ে সেরে নিবে। এতে নন্দিনীর মতো থাকুক বা না থাকুক, এমনিতেই তার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। ভাবনা অনুযায়ী ডোর খুলতে গেলে দেখল বাইরে থেকে ডোর লক করা। আদিত্য অবাক হয়ে বলল, বাইরে থেকে ডোর লক করা কেন? নন্দিনী আধো আধো চোখ মেলে বলল, আম্মু লক করে গেছে। কেন? আব্বু অসুস্থ হয়ে পড়েছে। আব্বু আর ওয়াসিফকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় লক করে গেছে। আমাকে আব্বুর কাছে নিয়ে যাবেন? কিভাবে নেব, ডোর তো লক করা। নন্দিনী কেঁদে উঠল। তার বাবা কেমন আছে এখনো নন্দিনী জানে না। জীবনে কিছু কিছু সময় আসে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। তেমনি আদিত্য আর নন্দিনীরও এই মুহূর্তে কিছু করার নেই। নন্দিনীর এই অবস্থায় তাকে কিছুতেই ব্যালকনি টপকিয়ে নেওয়া যাবে না। পায়ের ক্ষতগুলো গভীর, আর এই ডোর ভাঙা তার পক্ষে সম্ভব নয়। নর্মাল কোনো ডোর হলে লাথি দিয়ে ভেঙে ফেলা যেত। একটা দীর্ঘশ্বাস ফেলল আদিত্য। সারা রাত নন্দিনীর মাথায় জলপট্টি দিল আদিত্য, তবুও জ্বর কিছুতেই নামল না। হাতে পায়ে অসহ্য ব্যথায় নন্দিনী আধমরা হয়ে গেল। রোগ আর শোক দুটো একসাথে যখন নেমে আসে, জীবন তখন দুর্বিষহ করে দেয়। রোগ শোক দুটোর বিড়ম্বনায় রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেনি নন্দিনী। সত্যি জীবনটা বড়ই দুর্বিষহ হয়ে উঠেছে তার। জ্বর কমার বদলে উল্টো আরও বাড়ল। হাত পা ফুলে অসহ্য ব্যথায় নন্দিনী কাতরাতে লাগল। আদিত্য সারা রাত নন্দিনীর মাথায় জলপট্টি দিল। নন্দিনীর অবস্থা দেখে নাহিদা শিকদারের ওপর ভীষণ ক্রোধ জন্মাল। কেমন মা, একটাবারও মেয়ের খোঁজ নিচ্ছে বা? সারাটা রাত নির্ঘুম আর বিভীষিকাময় পার হল দুজন মানবীর। বার 4-5 বমিও করল নন্দিনী। আদিত্যের গায়ের ওপরও করেছে বার 3 মতো। আদিত্য নীরবে সব সহ্য করে নিল। বমির উৎকট বাজে গন্ধে বিন্দুমাত্র নাক মুখ কুচকাল না। বিরক্ত হয়ে নন্দিনীকে একটা ধমকও দিল না, উল্টো নিজ হাতে যতটুকু পেরেছে পরিষ্কার করে দিল। তবে নন্দিনীর জায়গায় অন্য কেউ হলে আজ বোধহয় খবর ছিল। আদিত্য দীর্ঘশ্বাস ফেলল। এমতাবস্থায় নন্দিনীকে রেখে আদিত্য চলে যেতেও পারছে না। অন্যদিকে একা একটা কক্ষে দুজন প্রাপ্তবয়স্ক অবিবাসিত ছেলে মেয়ে রাত্রিযাপন করাটা কতটা দৃষ্টিকটু তা আদিত্যের চেয়ে ভালো আর কে জানে। সব ন্যায় অন্যায়ের বাচ বিচার পায়ের তলায় পিষে আদিত্য নন্দিনীর জন্য একটি বিষণ্ণ নির্ঘুম রাত পার করল। শেষ রাতের আজান দেওয়ার কিছু পূর্ব মুহূর্তের পর ঠান্ডায় নন্দিনীর আবারও শ্বাসকষ্ট বেড়ে গেল এবং আবারও বমি হল। আদিত্য ঘাবড়ে গেল। আবারও জামা কাপড় সব নষ্ট করে ফেলল নন্দিনী। আদিত্য যতটুকু পেরেছে টিস্যু দিয়ে কোনো মতে মুছে দিল। মেয়েটা নিস্তেজ হয়ে পড়েছে পুইলতার ন্যায়। আদিত্যেরও ওরকম কোনো রাইট নেই নন্দিনীর ড্রেস চেঞ্জ করার। বমি করে হাঁপাতে হাঁপাতে নন্দিনী বলল, আমার আম্মু এসেছে? আদিত্য দাঁতের দাঁত চাপল। এখনো ওই মহিলার কথা স্মরণ করছো? ঠিক হচ্ছে না? নন্দিনী কিছু বলল না। মা তো মাই, খারাপ হলেও মা, ভালো হলেও মা। মা অপরাধ করলেও সেটা অপরাধ হিসাবে গণ্য হয় না। আর নন্দিনী তো তার মায়ের নেওয়াটা। একদিনের ভুল বুঝাবুঝিতে মাকে কিভাবে ভুলে যাবে সে? এতটাও বিবেকহীন নয় নন্দিনী। নন্দিনী জানে তার মায়ের চেয়ে এই পৃথিবীতে তাকে আর কেউ এত ভালোবাসে না, কিংবা ভালোবাসতে পারবেও না। হয়তো সন্ধ্যার ওই ঘটনা আর ওয়াসিফের মিথ্যে বানোয়াট কথার জন্যই তার মা তাকে ভুল বুঝেছে, এর বেশি কিছুই না। ঠিকই তার মা আসবে, এটা নন্দিনী জানে। এটা তার প্রবল আত্মবিশ্বাস। আর তাই বলে কি মাকে ভুলে যাবে? বেইমানি করবে এটা কখনো না। জীবনে চলার পথে এরকম কত শত বাধা বিপত্তি, উড়ো বিপদসহ আরও কতকে আসবে যাবে। তাই বলে নির্দিষ্ট কারোর ওপর মনক্ষুণ্ণ হওয়া বুদ্ধিমানের কাজ নয়। তাছাড়া অভিভাবকরা সবসময় তাদের সন্তানের ভালো চান। নন্দিনীর ক্ষেত্রে তার মায়ের রিয়াক্ট করাটাও বিপরীত কিছু নয়।
তার মা চায় সে ভালো থাকুক। নন্দিনী ব্যথায় কেঁদে উঠল। সারা শরীরে কম্পন বেড়ে গেল। ন্যায় অন্যায় ঘোরতর পাপ জেনেও আদিত্য অনিচ্ছা সত্ত্বেও নিজের সাথে নন্দিনীকে জড়িয়ে নিল। নন্দিনীও আদিত্যকে জড়িয়ে ধরল কোনো সংকোচ ছাড়াই। যেন আদিত্য তার কত আপন, যেন কত চেনা জানা, বহুকাল বহুদিনের। আদিত্যের উষ্ণতা পেয়ে এরও কিছুক্ষণ পরই নন্দিনীর শরীরের কম্পন নিয়ন্ত্রণে এলো। নন্দিনীর চুলের ভাঁজে আঙুল চালাতে লাগল আদিত্য। আজান হয়ে গেছে খানিক পূর্বে, ভোরে সোনালি সূর্য উদয় হবার পালা। আদিত্যর এখানে থাকা আর মোটেও শোভনও নয়। ভাবল নন্দিনীকে ঘুম পাড়িয়ে আলো ফোটার পূর্বেই এখান থেকে বের হয়ে যে কোনোভাবেই নন্দিনীকে শীঘ্রই হসপিটালে অ্যাডমিট করবে। তাই নন্দিনীকে ঘুম পাড়ানোর চেষ্টা করল। নন্দিনী আদিত্যের মনস্তাপ বুঝতে পারল। মা বাবা ছাড়া এমতাবস্থায় নন্দিনী নিজেকে অসহায়ত্ব বোধ করছে। আদিত্য বুঝতে পারল নন্দিনী চায় না সে চলে যাক। আদিত্য মাথায় হাত বুলাতে বুলাতে হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলল, যতদূর জানি তোমার আম্মু তোমাকে খুব ভালোবাসেন, তাহলে তোমার এমন একটা অবস্থা দেখেও কি করে পারলো বাইরে থেকে তোমায় ডোর লক করে যেতে? বিবেকে বাঁধল না? নন্দিনী দুর্বল গলায় বলল, আম্মু আমাকে ভুল বুঝেছে আদিত্য, আর আম্মু লক্ষ্য করেনি আমার হাত পায়ে যে কাঁচ ঢুকেছে, তাই ডোর লক করে গেছে। তাছাড়া আমার জন্যই আম্মুর কপাল ফেটেছে। কপালে ভাঁজ ফেলে বলল, ভুল বুঝেছে কেন? আম্মু তখন আপনাকে দেখেছিল, ভেবেছিল আপনি আমার বয়ফ্রেন্ড, আর এই নিয়ে সন্ধ্যায় একতরফা ঝামেলা করেছিল আমার সাথে। আদিত্য জানতে উদ্গ্রীব হয়ে বলল, ঠিক কেমন ঝামেলা? নন্দিনী বলতে চাইল না। আদিত্য শক্ত গলায় বলল, জলদি সব খুলে বলো, নয়তো তোমার খবর আছে। আদিত্যের রাশভারী কণ্ঠে নন্দিনী ঘাবড়াল। নন্দিনীকে নিরুত্তর দেখে আদিত্য হঠাৎ একটা রামধমক দিতেই নন্দিনী গড়গড় করে সব বলে দিল। সব শুনতেই আদিত্যের মাথায় রক্ত চড়ে উঠল। নন্দিনীর মা এতটা নীচ মন মানসিকতার এবং অহংকারী আদিত্য স্বপ্নেও ভাবতে পারল না। অহংকার তো করেছে, আবার তাকে ছোটলোক বলেও তুলনা করেছে। নিজের মেয়েকে ভুল বুঝেছে। মহিলা কি জানে তার মেয়ের জন্য আদিত্যের কয়টা গাড়ি কেনার সামর্থ্য রয়েছে? সে একজন ডাক্তার। ইউএসের ডলার অনুযায়ী ডেইলি, উইকলি, মান্থলি অ্যান্ড ইয়ারলি তার ইনকাম কত? সাধারণত আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার ছোট্ট একটা অপারেশন করেই তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় পেশেন্ট থেকে। এছাড়াও চেম্বারে বসে দিন সর্বনিম্ন 30-50 জন পেশেন্ট দেখলেও তার গাড়ি তালি অর্থ আসে। শুধু তাই নয়, সে বেশ কয়েকটা সরকারি এবং বেসরকারি হসপিটালের সাথেও জড়িত। সেখান থেকে মাস শেষে মোটা অঙ্কের অ্যামাউন্ট আসে। এছাড়াও ইউএসএতে তারা 3 বন্ধু মিলে বড় অ্যামাউন্ট খরচা করে এই 10 বছরের মধ্যে 3টি ফ্লোর রেন্ট নয়, বরং পরিশ্রমের সকল অর্থ দিয়ে কিনে নিয়ে সেখানে দেশি বিদেশি সকল নামিদামি মেডিসিনের সব দিয়ে বেশ সংখ্যক কর্মচারী দিয়ে 3 জনই পরিচালনা করছে। আরও 2টি ব্রাঞ্চ ওপেন করার জন্য ফ্লোরও কেনা হয়ে গেছে। এবার ইউএসএ গেলেই কর্মচারী বিজ্ঞপ্তি দিয়ে দ্রুত সবগুলো ওপেন করবে। তাদের সাথে আবার নিউ ডক্টর হিসেবে তার ছোট ভাই আইমানও রয়েছে। এখন 4 জন মিলেই সব পরিচালনা করে। তারা 3 বন্ধু মিলে 2টো বাড়িও কিনে নিয়েছে বিজনেসের লভ্যাংশ দিয়ে। আর এই মহিলা না জেনেই তাকে ছোট লোক বলে তুলনা করেছে। রাগে ক্ষোভে আদিত্যের মাথার রগগুলো দপ দপ করছে। আদিত্য পণ করল টিজ দিবে এই অহংকারী নিচু মন মানসিকতায় পরিপূর্ণ মহিলাটিকে। দাঁত মুখ পিষে বলল, এই মহিলাকে তো আমি ছাড়ব না। ডক্টর আদিত্য চৌধুরীর সাথে পাঞ্জা লড়া? নন্দিনী ভয় পেল। আদিত্যের চেহারা ভয়ঙ্কর দেখাচ্ছে। সুশ্রী মুখচ্ছির রক্তাভ হয়ে উঠেছে। কেন যে বলতে গেল? আদিত্য আর 1 মুহূর্ত সময় বিলম্ব না করে দ্রুত রায়হান আর মেহেরাবকে টেক্সট করল। ওরা দুজনও ঘুমায়নি। আদিত্যের মেসেজ পেতেই রায়হান কল দিয়ে বলল, তুই কি পাগল হয়েছিস আদিত্য? ভেবেচিন্তে কথা বল। তুই সাপের মাথায় নয়, বরং সাপের লেজে পা দিচ্ছিস। যখন তখন ছোবল মারতে পারে। এছাড়াও নাহিদা শিকদারের সাথে টক্কর দেওয়া উচিত হবে না। এই মহিলা ঠিক কতটা ভয়ঙ্কর তা তুইও জানিস না। অহেতুক একটা মিথ্যে মামলা ঠুকে দিবে তোকে। আমি নাহিদা শিকদারের কলিজার টুকরার জন্য পাগল হয়েছি, আর নাহিদা শিকদার মাই ফুট। ওই মহিলার অহংকার আমি ধুলোয় মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করে ছাড়ব। এখন যা বলেছি তাই কর। অতিরিক্ত মেয়ে করে না এই মহিলা। এবার এই মেয়ে দিয়েই আমি তার সাথে মাইন্ড গেম খেলব। মহিলা ভাবে কি নিজেকে? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে বলে কিনা আমি ছোট লোক। আমার মেয়েকে উবারে নিয়ে ঘোরাঘুরি করি। আমার গাড়ি কেনার সামর্থ্য নেই। তার মেয়েকে সুখে রাখতে পারবো না। ইভেন আমরা নাকি রুম ডেট করেছি। এই মহিলা জানে ডক্টর আদিত্য চৌধুরী তার চরিত্রকে কতটা যত্ন করে।
আর মহিলা কি জানে আমার মাসিক ইনকাম কত? এই মহিলা কি জানে তার মেয়ের দিকে আমি কখনো কামিকতা নয়, বরং প্রথমে স্নেহের, তারপর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছি, এবং তার মেয়েকে কখনো মলিনতা নিয়ে স্পর্শ করিনি। আর মহিলা কিনা আমাদের নিষ্পাপ চরিত্রের অপবাদ দিল। এই মহিলার অহংকার আর চাপার জোর নাক কমানো পর্যন্ত আমি ডক্টর আদিত্য চৌধুরী স্বস্তি পাব না। বলেই আদিত্য তার খরসান চলদয় শক্ত করল। আদিত্যকে ভয়ঙ্করভাবে ক্রোধান্বিত হতে দেখে নন্দিনী ভয়ার্ত হল। রায়হান বলল, ঠিক আছে, যা ভালো মনে করিস, আমার বলার বলেছি, তুই না শুনলে কি আর করার। তবুও বলবো, এই মহিলা ডেঞ্জারাস। আর শোন, ৮ ঘন্টা অপেক্ষা কর, সবকিছুর ব্যবস্থা করছি। আর নন্দিনীকে দেখে রাখিস, আপডেট জানাবি। বলেই সংযোগ বিচ্ছিন্ন করল। আদিত্য নন্দিনীকে শুইয়ে কক্ষে পায়চারি করল। ভয়ে নন্দিনীর গলা শুকিয়ে এলো। হঠাৎই সারা কক্ষ ভারী হয়ে উঠল। নন্দিনী কমফর্টারের নিচে ঠকঠক করে কাঁপতে লাগল। এর প্রায় ৮ ঘন্টা পর রায়হান আর মেয়েরা নন্দিনীর বেডরুমে ঢুকল। ওদেরকে দেখতেই নন্দিনী ভয়ে আতঙ্কিত হল। আদিত্য নন্দিনীকে বেডের উপর বসিয়ে একটা পেপার এগিয়ে দিয়ে বলল, এখানে দ্রুত সাইন করো, কোনো কথা নয়। নন্দিনী ভয়ার্ত গলায় বলল, এটা কিসের পেপার? আদিত্য ফের কড়া একটা রামধমক দিতেই নন্দিনী কেঁপে উঠল। আদিত্যকে ভয়ঙ্কর দেখাচ্ছে। এদিকে রায়হানরা দেখে নন্দিনীর অন্তরাত্মা শুকিয়ে গেল। যদি ওয়াসিফের মতো কিছু করে বসে। ওয়াসিফকেও তো নন্দিনী খুব খুব ভালো জানত, কিন্তু হঠাৎ করে তার এমন কুচ্ছিদ্র বেরিয়ে আসবে সেটা নন্দিনী কালেভদ্র ভাবেনি। তেমনি রায়হানরা যতই উপর দিয়ে ভালো দেখাক, ভেতরটা তো নন্দিনী জানে না কেমন। আর পুরুষ তো পুরুষ, সুযোগ পেলে নরমাংসের স্বাদ কে না নিতে চায়। উত্তম পুরুষ চেনা বড্ড কঠিন। আদিত্য ফের রামধমক দিতেই নন্দিনী বলল, আমি একবার পড়ে দেখি, ফাজলামো হচ্ছে। বলেই নিজেই নন্দিনীর ব্যান্ডেজ করা হাত ধরে জোরপূর্বক সাইন করিয়ে নিল। নন্দিনীর পর আদিত্য নিজেও সাইন করল। রায়হানরা পেপার নিয়ে চলে গেল। নন্দিনীর জানে পানি এলো। নন্দিনী এবার অভিমানী কেঁদে উঠল। আদিত্য এবার হ্যাচকা টান দিয়ে নন্দিনীকে স্বইচ্ছায় বুকে জড়িয়ে নিল। নন্দিনীর গালগুলো সিক্ত হতে লাগলো তপ্ত জলে স্নানে। একটু আগে রামধমক দিয়ে তাকে ভয় দেখিয়ে কার্যসিদ্ধি করে এখন আদর দেখাচ্ছে। নন্দিনী সরে আসতে চাইলে আদিত্য ফের জোরপূর্বক কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। নন্দিনী আদিত্যকে খামচে ধরে আপসমিক কেঁদে উঠতেই আদিত্য বলল, নন্দিনী বুক ভাসাতে ব্যস্ত হল। বাবা মায়ের পরে নন্দিনী কেন জানি আদিত্যকে খুব ভরসা করে। আর সেই মানুষটার একটু আগের রূপ দেখে নন্দিনীর ভীষণ অভিমান হল। আদিত্য বলল, একটা কথা শুনবে? অভিমানী নন্দিনী মাথা নাড়াল, শুনবে না। আদিত্য বলল, জানো, মানুষ নিজেকে নিজে পুরোপুরি দেখতে পায় না বলেই প্রতিচ্ছবি হিসাবে কাউকে ভালোবাসে। আমিও তেমনি তোমাকে ভালোবাসি নন্দিনী ফুল। আর আজ থেকে তুমি আদিত্য চৌধুরীর নন্দিনী ফুল। কথাটি শুনতেই নন্দিনীর শিরদাঁড়া বেয়ে সর্পিল গতিতে একরাশ উষ্ণ শীতল স্রোত বয়ে গেল। আদিত্য নন্দিনীর চিবুক তুলে বলল, তুমি কি আমাকে ভালোবাসো নন্দিনী ফুল? সত্যিটাই বলবে। নন্দিনী সোজাসুজি মাথা নাড়ালো, ভালোবাসে না। আদিত্য বলল, কেন ভালোবাসো না? সে কথা নন্দিনী কখনো বলবে না। ভালোবাসত, কিন্তু একটু আগে রামধমক দেওয়ার জন্য এখন আর ভালোবাসে না। আমি যদি হঠাৎ একটা সিদ্ধান্ত নেই, তুমি সায় দেবে নন্দিনী ফুল? নন্দিনী নির্বিকার, আজ আর কথা বলবে না। চোখ দিয়ে টুপটুপ করে জল গড়াতে লাগল। সেদিকে তাকিয়েই আদিত্য বলল, জানো, ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। মনের মতো একজন জীবনসঙ্গী হলে আর কিছুর প্রয়োজন নেই এই পৃথিবীতে। জানো, আমি একটু সুখে থাকতে চাই। জীবনের বেশি আর কিছু চাই না, জাস্ট একটু মানসিক শান্তি চাই, যেটা নিয়ে একটু শান্তি অনুভব করা যায়, যেটা নিয়ে টেনশন মুক্ত থাকা যায়, যেটা নিয়ে রাতে একটু শান্তিতে ঘুমানো যায়। আমি তোমার সাথে খুব সুন্দর একটা সাধারণ জীবন কাটাতে চাই, যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধু একে অন্যের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকবে। রাজি তুমি আমার সিদ্ধান্তে? নন্দিনী এবারও কিছু বলল না, তবে আদিত্যের প্রতিটি কথা তার হৃদয়ালিন্দ শীতল করে দিল। মানুষটা তখন লেকের পাড়ে গড প্রমিস করে ফরগিভ মি বলে এখন আবার তাকে এবং তার মাকে বকেছে।
নন্দিনী ফুঁসতে লাগল। আদিত্য বুঝতে পেরেছে নন্দিনী স্বাভাবিক মানুষ নয়। যতটা ম্যাচিওরিটি দেখায় ঠিক ততটা তার মধ্যে থাকলেও রাগ অভিমানের জন্য ধরে রাখতে পারে না, কঠোর হতে পারে না। এছাড়াও অজানা কোনো এক ভয় তার মস্তিষ্কে গেঁথে রয়েছে। আবারও বলল, আমি তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নন্দিনী ফুল। আজ থেকে আমি তোমার জন্য দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে রাজি, যদি তুমি একবার বলো তুমি আমায় ভালোবাসো। তুমি আমার পাশে থাকার অঙ্গীকার করো, আমি নিজেই নিজেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসাবে তৈরি করব তোমার জন্য। বলো, আমায় ভালোবাসো? নন্দিনী জেদ ধরেছে, আজ কিছুতেই বলবে না। কথায় কথায় কেন তাকে ধমক দিবে, তাও আবার রায়হানদের সামনে? তবে মনে মনে লজ্জায় লাল হয়ে বলল, আপনি নামক যন্ত্রণা থেকে মুক্তি কেন মেলে না? আদিত্য, আপনার চোখের গভীরে সেই কবেই খুন হয়েছি। আমি বিচার দেব কার কাছে? আমি আপনাকে ভালোবাসি সেটাও বলবো কার কাছে? জুই ফোটার শিশির ঝরা ভরেই নাহিদা শিকদার বাসায় ফিরে এলেন। সর্বপ্রথম মেয়ের কক্ষে প্রবেশ করতেই উৎকট গন্ধ পেলেন। ডোর ওপেন করে মেয়ের কাছে আসেন। নন্দিনী ঘুমিয়ে রয়েছে, চোখে মুখে বিষাদের ছাপ স্পষ্ট। সারা বেডের আশেপাশে বমির উৎকট বাজে দুর্গন্ধ। বুকটা ধক করে উঠল। কাল রাতে মাথা ঠিক না থাকায় মেয়ের যত্ন নিতে পারেননি। রাতে মেয়েটা ডিনারও করেনি। 12 কয়েক তিনি ডেকেও গেছেন। মেয়ে তার জেদের অটল রইল। মেয়ের গালে হাত রাখতেই চমকে উঠলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে। গায়ের ওপর থেকে কমফোর্টার সরাতেই দেখলেন হাত পায়ে ব্যান্ডেজ, পা ফুলে গেছে। নন্দিনী মায়ের স্পর্শ পেয়ে দৈবক্রমে কোকিয়ে উঠে মাকে ডাকল। মেয়ের অবস্থা দেখে নাহিদা শিকদার নীরবে কেঁদে ফেললেন। নিজের প্রতি প্রচণ্ড পরিমাণে রাগ হলো, অনুশোচনাও হলো। তখন স্বামী আর ভাতিজার অবস্থা দেখতেই তিনি দিকবিদিক শূন্য হয়ে গেলেন। মেয়ের কথা চিন্তা করে ডোর লক করে গেছেন, যদি মেয়ে জেদের বশবর্তী হয়ে ওই ছোটলোক ছেলেটার সাথে পালায়। তাই ড্রেস চেঞ্জ করিয়ে দ্রুত কয়েকজন সার্ভেন্ট দ্বারা নন্দিনীকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেলেন। নন্দিনীর আবারও শ্বাসকষ্ট শুরু হলো। দ্রুত অক্সিজেন মাস্ক পরিয়ে ওটিতে নেওয়া হলো। পায়ের গভীরে ঢুকে যাওয়া কাজ বের করা হলো। 2 দিন অবজারভেশনে রেখে পরের দিন কেবিনে শিফট করা হলো। নাহিদা শিকদার এক পলকের জন্য ও মেয়ের কাছ থেকে সরেননি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।